হ্যালো ফ্রেন্ডস, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। এনটিপিসি সেট 1 নিয়ে হাজির হলাম। আজকে আমরা 40টা প্রশ্ন কমপ্লিট করব, যেটা সেট 1-এ আসার সম্ভাবনা। উইনার্স বইটা কমপ্লিট করছি, পরপর সেট আসতে থাকবে ইউটিউব চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো সেট যেন মিস না হয়। তবে শুরু করা যাক। প্রথম সেট, নাম্বার 1। নিচের কোন ব্যক্তি উদ্বোধনী মোটো জিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন? এটার উত্তর হবে সিদ্ধার্থ মার্কো বেজেচি। সিদ্ধার্থ হবে মার্কো বেজেচি। এই যে মোটো উদ্বোধনী জিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স 2023 সালে জিতেছেন ইনি। এটা অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের নয়ডাতে। হয়েছিল। মার্কো বেজেচি একজন ইটালিয়ান মোটরসাইকেল রেসার। এই মোটো জিপি গ্র্যান্ড প্রিক্স তার তৃতীয়বার জয়। 2023-এর গ্র্যান্ড প্রিক্স জয়ীর হাতে পুরস্কার তুলে দেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2023 সালে দিয়েছিল এটা। তাহলে নিচের কোন ব্যক্তি মোটো উদ্বোধনী ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স জিতেছেন 2023 সালে? তাহলে বলতে হবে মার্কো বেজেচি। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোন ক্ষেত্রে দূরত্ব সময় গ্রাফ চিত্রিত রেখাটি সময় অক্ষের সমান্তরাল? 2-এর ডি উত্তর হয়ে যাবে। অবজেক্ট বিশ্রামে আছে। দূরত্ব সময় গ্রাফ চিত্রটি রেখাটি সময় অক্ষের সমান্তরাল যখন বিশ্রামে থাকে। নিচের কোন ক্ষেত্রে দূরত্ব সময় গ্রাফ চিত্রিত রেখাটি সময় অক্ষের সমান্তরাল? তাহলে বলতে হবে অবজেক্ট বিশ্রামে আছে। সময়ের সাথে সাথে একটি বস্তুর অবস্থানের পরিবর্তন উপস্থিত করার জন্য সময় দূরত্ব গ্রাফ হয়। বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বস্তুর ওই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় নেয়। তাহলে এটা অবজেক্ট বিশ্রামে আছে, এই উত্তরটা হবে। তারপরে প্রশ্ন আসেন, এগুলো বেশিরভাগই অঙ্ক আর জিআই আছে। জিআইগুলো এক্ষুনি সলভ করছি না, অঙ্ক পরের সলভ করে দেবো। দেখেন, 2003 সালের নভেম্বরে নিচের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইচ জিতেছেন? একবার প্রশ্নটা দেখেন, গ্র্যান্ড সুইচ জিতেছেন, এটা কিন্তু 2023 সালের কথা বলছে। তাহলে উত্তর হবে আর বৈশালী। 2023 সালের নভেম্বর মাসে আর বৈশালী প্রথম মহিলা যিনি গ্র্যান্ড সুইচ জিতেছেন। সরি, 2023 করছে কেন, 2003 সালের কথা হচ্ছিল এটা। সরি, 3 সাল না, 23 সাল হবে, এটা ভুল হয়ে যাচ্ছে। 2023 সালে এই জায়গাটা ভুল দিয়েছিল, ছাপানো ডিস্টার্ব ছিল। 2023 সালে নভেম্বর মাসে নিজের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইচ জিতেছেন? হবে আর বৈশালী। তারপরে প্রশ্নটা দেখেন, তালিকা 1 এর পয়েন্টগুলিকে তালিকা 2 এর পয়েন্টগুলির সাথে মেলান। তালিকা 1-এর সাথে তালিকা 2টাকে আমরা মেলাবো। তালিকা 1-এ আছে পর্ব, তালিকা 2-তে আছে উদাহরণ। পর্ব পরিফেরা, সিনিডারিয়া, মোলাস্কা, আর্থেরাপোডা। এর উত্তর হবে বিদ্যাকটা। পেরিফেরা স্পঞ্জ, 1-এর দাগের এ হবে। 2-এর দাগের ডি সিনিডারিয়া, জেলিফিশ, মোলাস্কা যেটা হবে সেটা বি হবে, স্কুইড। আর 4-এর সি হবে আর্থ্রোপোডা, সেন্টিপিড। দাগিয়ে নেন, যদি আপনাদের কাছে বই থাকে তাহলে দাগিয়ে নিতে পারেন, তা নাহলে শুনে নেন। তাহলে দ্বিতীয় যেটা সেটা তাহলে গেল ডিতে, তৃতীয় যেটা সেটা গেল বিতে, চতুর্থটা সিতে। ওকে, পরে প্রশ্ন যাচ্ছে। ড্যাশ হলো চাকার চারপাশে মোড়ানো প্লাস্টিকের একটি চৌম্বকীয়ভাবে পাতলা প্রলিপ্ত টুকরো, যা অনুক্রমিক অ্যাক্সেস এবং প্রায়শই প্রচুর পরিমাণে ডেটা ব্যাক আপ করার জন্য ব্যবহৃত হয়।
ডেটা ব্যাকআপ করার জন্য প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, সেটার নাম কি? ইয়েস, যারা ভাবছেন চৌম্বকীয় টেপ, এটাই ঠিক। চৌম্বকীয় টেপ হচ্ছে এমন একটা জিনিস, চাকার চারপাশে মোড়ানো প্লাস্টিকের একটি চৌম্বকীয় পাতলা পুনর্বিত টুকরো, যা অনুক্রমিক অ্যাক্সেস ও প্রায়শই প্রচুর ডেটা ব্যাকআপে ব্যবহৃত হয়। এটা সেকেন্ডারি স্টোরেজ ইকুইপমেন্ট ফাইলে সংরক্ষণ করা হয়। এটা সেকেন্ডারি স্টোরেজ ইকুইপমেন্টের মধ্যে ফেলা হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন যাচ্ছি। দেখেন তারপরের প্রশ্নগুলো পরপর সলভ করব। 16 দাগ, নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করে দুটি মিশ্রিত তরল সমন্বিত মিশ্রণের উপাদানগুলিকে আলাদা করা যায়, যা পাচন ছাড়াই ফুটতে পারে এবং তাদের নিজস্ব স্ফুটনাঙ্কের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে? তাহলে কোনটা হবে? বলছে কোন পদ্ধতি ব্যবহার করে দুটি মিশ্রিত তরলকে সমন্বিত মিশ্রণের উপাদানকে আলাদা করা হয়, যা পাচন ছাড়াই ফুটতে পারে এবং নিজস্ব স্ফুটনাঙ্কের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে? উত্তর হবে পাতন। ইয়েস, পাতন হচ্ছে এমন একটা পদার্থ যেটা কোনো কিছু ছাড়াই করতে পারে। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা চলে যাব। দেখেন, জলের নিচে থাকা বস্তুর দূরত্ব, দিক এবং গতি পরিমাপ করার একটি যন্ত্র হলো সোনার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোনার এর কার্যনীতিটি নিম্নলিখিত কোন প্রকার তরঙ্গ ব্যবহার করে? সোনার। ইয়েস, উত্তর সি হবে। অতিসনক বা শব্দোত্তর তরঙ্গ। তারপরে প্রশ্ন আমরা চলে যাব। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এই সোনারটা কখন কোথায় কোথায় ব্যবহার করা হয়? সাধারণত জাহাজ, সাবমেরিন ব্যবহৃত হয়। তাহলে অতিসনক শব্দোত্তর তরঙ্গ। তারপরে প্রশ্ন আমরা যাব 18 দাগ, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটরা নিচের কোন শহরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল? ইয়েস, উত্তর হবে কনৌজ। পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটরা কনৌজ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল অষ্টক শতকে। এটা ছিল 8 শতকে। অষ্টক শতকে এর সময় পূর্বের পাল বংশ উত্তরে প্রতিহার আর দক্ষিণে রাষ্ট্রকূট ত্রিশক্তি লড়াই যুক্ত হয়েছিল। ত্রিশক্তি লড়াই করেছিল এনারা। কনৌজ ছিল তৎকালীন উত্তরপ্রদেশের অবস্থিত উত্তর ভারতের খুবই গুরুত্বপূর্ণ শহর। এটি দখলের জন্য রাজাদের মধ্যে সর্বদা যুদ্ধ হতো কনৌজ দখলের জন্য। তাহলে সর্বদা কনৌজ দখলের জন্য যুদ্ধ হতো। তারপরে প্রশ্ন আমরা চলে যাব 21 দাগ, কোষের কোন উপাদানকে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? 21 দাগের উত্তর ইয়েস, অ্যাবসলিউটলি হবে ডিএনএ। বা কোষের নিউক্লিয়াসে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে। কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস হবে। বংশগত উপাদান ডিএনএ থাকে। নিউক্লিয়াস থাকে ক্রোমোজোমে। এই ক্রোমোজোম উপস্থিত থাকে ডিএনএ। ক্রোমোজোম কিন্তু হিস্টোন প্রোটিন ক্রোমোজোমীয় জালিকা দ্বারা গঠিত। ডিএনএ হলো বংশগত ধারক এবং বাহক। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা চলে যাব।
গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর নিম্নলিখিত কিসের প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করা হয় যাতে এতে মরিচা না পড়ে? ইয়েস, উত্তর হবে জিঙ্ক বা দস্তা। গ্যালভানাইজেশনের প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে অধিকের উপর কম ধাতুর প্রয়োগ, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রয়োগ করা হয়। উদাহরণ যেমন পিতলের তৈরি জলের কলসির উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। পিতলের উপর পিতলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। যেমন রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দেওয়া হয় রূপোকে আবহাওয়া থেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1999 সালে হয় এটা। ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1999 সালে। তারপরে MS ওয়ার্ড এ একটি নতুন অনুচ্ছেদ তৈরি করতে নিচের কোন কীটি ব্যবহার করা হয়? ইম্পর্ট্যান্ট আছে। MS কিতে নতুন অনুচ্ছেদ তৈরি করতে নিচের কোন কীটি ব্যবহার করা হয়? ইয়েস, এন্টার কীটি ব্যবহার করা হয়। এর শর্টকাট হচ্ছে শিফট প্লাস এন্টার। তাহলে MS ওয়ার্ডে নতুন অনুচ্ছেদ তৈরি করতে এন্টার কীটি ব্যবহার করা হয়। পরের প্রশ্নে চলে যাব। দেখেন, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি চাপ সম্পর্কে ভুল আছে? এই জিনিসগুলো দেখবেন, লক্ষ্য করবেন, সম্পর্কে ভুল। ক্ষেত্রফল যত ছোট হবে একই বলের জন্য একটি পৃষ্ঠের চাপ তত বেশি হবে না, এটা ঠিক আছে। তো তরল পাত্রের দেয়ালে চাপ দেয়, ঠিক আছে। বায়ু আমাদের উপর বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? এটা ভুল। আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কারণ এটি পরিমাণে নগণ্য। চাপ ভৌত রাশি যা প্রতি একক ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, ঠিক আছে। চাপ একটা কী রাশি? ভৌত রাশি। চাপ ভৌত রাশি। আমরা চাপকে P বলি, বলকে F বলি, আর ক্ষেত্রফলকে A বলি। তারপরে প্রশ্নে চলে যাব। দেখেন, নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়? আর্দ্রতা যখনই বলবে বায়ু বা গ্যাসের, তখনই হয়ে যাবে হাইগ্রোমিটার। কোথায় আছে হাইগ্রোমিটার? বিদ দাগের, অপশন রাইট, হাইগ্রোমিটার। এটি একটি যন্ত্র যার মাধ্যমে তরল পদার্থের নির্দিষ্ট মাধ্যাকর্ষণ পরিমাপ করা হয়। বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয়। মিউজিয়াম ইনকিউবেটরে ব্যবহার করা হয়। মিউজিয়ামে সাধারণত এটি ব্যবহার করা হয়। ওকে, হাইগ্রোমিটার। তারপরে প্রশ্নে চলে যাব। সংবিধানের অধীনে প্রদত্ত সমতার অধিকার, ইকুয়ালিটি, ইকুয়ালিটি সম্পর্কিত ধারার মধ্যে নিচের কোন ধারাটি অন্তর্ভুক্ত নয়? ইকুয়ালিটি নেই বলছে যখন, তখন আমার কোনটা আছে? তাই সংবিধানের অধীনে প্রদত্ত সমতার অধিকার সম্পর্কিত ধারার মধ্যে নিচে কোন ধারণাটি অন্তর্ভুক্তই নয়? 20টা। কারণ 20টা এটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে সুরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। এটি দোষী ব্যক্তির সুরক্ষার সাথে সম্পর্কিত।
এবং এই ধারা অনুযায়ী কোনো একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচারের আওতায় আনা বা শাস্তি দেওয়া যাবে না। ওকে, তাহলে এটা 20 নম্বর ধারা হবে। তারপরেরটা, কত তাক এবারে, হ্যাঁ, একটি মেমোরি ডিভাইসের প্রতিটি কোষ বাইনারি সংখ্যার আকারে 1 বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম। বিট শব্দের অর্থ কী? বিট শব্দের অর্থ কী? কোথায় আছে বিট শব্দের অর্থ? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট বিট শব্দের অর্থ তাহলে বাইনারি ডিজিট। এটি ডেটার ক্ষুদ্রতম একক যা কম্পিউটার প্রক্রিয়া ও সংরক্ষণ করতে পারে। ওকে, তারপরে প্রশ্নে চলে যাব। মহাকর্ষ বল সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি বা বিবৃতি সঠিক? মহাকর্ষ বল সম্পর্কে কোনটি সঠিক? ইয়েস, এটি একটি অস্পর্শক বল। এটাই সঠিক, প্রথমটি সঠিক। এটি একটি অস্পর্শক বল। মহাকর্ষ বল হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যার দ্বারা এই পৃথিবীতে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে আর নিজেদের মধ্যে ক্ষমতা বজায় রাখে। এর জন্যই বস্তুদ্বয়ের মধ্যে স্পর্শের কোনো দরকারই হয় না। তাহলে এটি অস্পর্শক বল। তারপরে প্রশ্নে চলে যাব। দেখেন, শব্দ তরঙ্গের ড্যাশ শব্দের উচ্চতা নির্ধারণ করে। শব্দ তরঙ্গের ড্যাশ শব্দের উচ্চতা নির্ধারণ করে। প্রশস্ততা। ইয়েস, প্রশস্ততা। শব্দ তরঙ্গের প্রশস্ততা শব্দের উচ্চতা নির্ধারণ করে। তাহলে এর প্রশ্নের উত্তর হবে প্রশস্ততা। শব্দ তরঙ্গের প্রশস্ততা শব্দের উচ্চতা নির্ধারণ করে। প্রশস্ততা বা লাউডনেস, LOUDNESS, লাউডনেস শব্দের উচ্চতা পিচ এর সাথে সমানুপাতি। তীব্রতা ডেসিবল এককে মাপা হয়। তীব্রতা ডেসিবল এককে মাপা হয়। কি মাপা হয়? তীব্রতা। তীব্রতা ডেসিবল এককে মাপা হয়। পরের প্রশ্নে শিফট করব। একটি বস্তু তরলে ভাসতে থাকে যার আয়তনের অর্ধেকাংশ তরলে নিমজ্জিত থাকে। বস্তুর উপর কাজ করা প্লাবমান বল কীরূপ হয়? আমি আরেকবার পড়ছি প্রশ্নটা, দেখুন। একটি বস্তু তরলে ভাসতে থাকে যার আয়তনের অর্ধেক অংশ তরলে নিমজ্জিত থাকে। বস্তুর উপর কাজ করা প্লাবমান বল কীরূপ হয়? তার ওজনের সমান হয়। উত্তর হবে তার ওজনের সমান হয়। একটি বস্তু তরলে ভাসলে ভাসমান অবস্থায় তার আয়তনের অর্ধেক অংশ তরলে নিমজ্জিত থাকে। বস্তুর উপর কাজ করা প্লাবমান বস্তুর ওজনের সমান হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী। আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটি তার আয়তনের সম আয়তনের তরল অপসারণ করবে। ওকে, তার ওজনের সমান হবে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। 47 দাগ। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে কিসের সামঞ্জস্য করে স্থূল জাতীয় উৎপাদন পাওয়া যায়? এটা ইকোনমির প্রশ্ন। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে কিসের সামঞ্জস্য করে স্থূল জাতীয় উৎপাদন পাওয়া যায়? 47 নিশ্চিতভাবে ডি হবে, বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন এটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে জিএনপি। বলতে বোঝায় দেশের নাগরিকদের দ্বারা উৎপন্ন মোট মূল্য ও সমাপ্ত মূল্য। জিএনপি ইজিক্যাল টু জিডিপি প্লাস এনএফআই, নেট ফ্যাক্টর ইনকাম। তাহলে বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মানে বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়। তারপরে প্রশ্ন 48 দাগ, ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? যিনি প্রথম সত্যাগ্রহী পালন করেছিল, ব্যক্তিগত সত্যাগ্রহী, নিশ্চিতভাবে মহাত্মা গান্ধী হবে নাকি? কিন্তু আমরা জানি মহাত্মা গান্ধী হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু সেটা বলিনি। বলেছে ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন, ব্যক্তিগত, তখন বলতে হবে আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে, ব্যক্তিগত সত্যাগ্রহী বললে পর সঙ্গে সঙ্গে হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে। এনাকে ডেকেছিল 1940 সালে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1940 সালে। তারপরে প্রশ্ন চলে যাব, একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ নামে পরিচিত। এটা হবে প্রশমন বিক্রিয়া। তাহলে একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এর ফলে কি উৎপন্ন হয়? জল এবং লবণ উৎপন্ন হয়। তারপরে প্রশ্ন চলে যাব, নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? যেটা টক, নিশ্চিতভাবে ভিটামিন সি এর উৎস হচ্ছে লেবু হবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এবং রাসায়নিক সংকেত কেমন? C6H8O6 আসতেই পারে। তারপরে প্রশ্ন, দেখেন, কোবাল্ট থেরাপি হলো ক্যান্সারের মতো অবস্থার চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট 60 থেকে ড্যাশ রশ্মির চিকিৎসা করা হয়, ড্যাশ রশ্মির চিকিৎসা করা হয়। নিশ্চিতভাবে এই রশ্মিটা কী রশ্মিটা? গামা রশ্মি। ইয়েস, গামা রশ্মির চিকিৎসা করা হয়। কোবাল্ট থেরাপি হলো ক্যান্সারের মতো অবস্থায় চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট 60 থেকে গামা রশ্মির চিকিৎসা করা হয়। ওকে, তারপরে প্রশ্ন, মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদদের কি বলা হয়? যারা মরুভূমিতে উষ্ণতা সহন করে থাকতে পারে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জেরোফাইট। যারা ফাইট করে, কি ফাইট? জেরোফাইট, প্রচুর ফাইট করে, জেরোফাইট। চারিদিকে নিজের পাতাগুলোকে ওরা কাঁটায় পরিণত করে ফেলে। মরুভূমিতে যারা থাকে, যে সমস্ত উদ্ভিদরা, এরা অভিযোজনগতভাবে এমনটা করে থাকে, নিজের পাতাগুলোকে কাঁটায় রূপান্তর করে। তারপর যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয়, যখন একটি অন্যটির মধ্যে ছোট ফোঁটা হিসেবে বিচ্ছুরিত হয়, তাকে ড্যাশ বলে, তাকে ইমালসিফিকেশন বলে। কোথায় আছে ইমালসিফিকেশন? ইয়েস, ইমালসিফিকেশন বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয়, যখন একটি অন্যটি ছোট ফোঁটা হিসেবে বিচ্ছুরিত হয়, তখন তাকে বলা হয় ইমালসিফিকেশন। উদাহরণ, ইমালসিফিকেশন: দুধ, সস, মেয়োনিজ। কিছু ইমালসিফিকেশনের এগুলো হচ্ছে মাধ্যমে তৈরি হয়, এগুলো এর ইমালসিফিকেশনের মাধ্যমে এগুলো তৈরি হয়। ইমালসিফিকেশনের যদি বলি কিছু উদাহরণ কি হবে? লেসিথিন, সোডিয়াম ফসফেট, লেসিথিন, সোডিয়াম ফসফেট ইত্যাদি। পরে প্রশ্ন চলে যাব, তফসিলি জাতি শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য তফসিলি জাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিচের কোন প্রকল্পটি চালু করা হয়েছে?
শ্রেষ্ঠা অ্যাপ চালু করা হয়েছে বা প্রকল্প চালু করা হয়েছে? শ্রেষ্ঠা প্রকল্প চালু করা হয়েছে। শ্রেষ্ঠা তফসিলি জাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিচের কোন প্রকল্পটি চালু করা হয়েছে? শ্রেষ্ঠা প্রকল্প চালু করা হয়েছে। পরের প্রশ্নে চলে যাব। কোন রাসায়নিক পদার্থটি জীবাণুনাশক হিসেবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি। এর উত্তর হবে ক্লোরিন। ব্লিচ করতে ব্যবহার করা হয়। ক্লোরিন জীবাণুনাশক হিসেবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়। ওকে, তারপরে প্রশ্নে চলে যাব। সেলুলার অর্গানেল নাম এর নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? শিগগির বলেন। ইয়েস, অটোক্যারিওটিক। কোথায় গেল? এসে বি। প্লীহা লোহিত এক বলছে প্লীহা লোহিত রক্তকণিকার কবরস্থান। 2 বলছে এসে নোভ হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এটা হবে উত্তর। 1 এবং 2 উভয় সঠিক। এটা ইয়েস, এটাই খুঁজছিলাম। এটা সেলুলার অর্গানেল এর নাম নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? তখন এই দুটোই সঠিক হয়ে যাবে। প্লীহা লোহিত রক্তকণিকার কবরস্থান, এসে নোভ হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। তারপরে প্রশ্নে চলে যাব। নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলিকে ড্যাশ হিসেবে মনোনীত করা হয়? ইউক্যারিওটিক কোষ হিসেবে মনোনীত করা হয়। ইউক্যারিওটিক কোষ হিসেবে মনোনীত করা হয়। ওকে, তারপরে প্রশ্নে চলে যাব। এইদিকে আছে লাস্ট প্রশ্ন। এখনো আছে। কোন রাজ্যে বিশু নামে নতুন বছর পালিত হয়? কেরালাতে বিশু নামে নতুন বছর পালিত হয়। এটি ফসল কাটার উৎসব। ফসল কাটার উৎসব এইগুলোই বেশিরভাগ সময় এনটিপিসিতেই বেশি দেয়। এনটিপিসিতে এমনই প্রশ্ন পছন্দ হয়। কোন রাজ্যে বিশু নামে নতুন বছর পালিত হয়? কেরালাতে পালিত হয়। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে হয়। প্লেগ, টাইফয়েড, ম্যালেরিয়া। কোন রোগটা হবে? নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? 1 হবে, এটা হবে প্লেগ হবে এবং টাইফয়েড হবে। তাহলে উত্তর শুধুমাত্র 1 এবং 2, প্লেগ এবং টাইফয়েড। ওকে, ম্যালেরিয়া হয় প্যারাসাইটের কারণে। ম্যালেরিয়া হয় প্যারাসাইট এর কারণে। ওকে, তারপরের প্রশ্নে আমরা শিফট করব। পরের প্রশ্নটা দেখেন। 1965 সালে সর্বপ্রথম কাকে কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন? করকে। 1965 সালে সর্বপ্রথম করকে কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন। এটা হবে কে হবে? করকে দিয়েছে। 1965 সালে সর্বপ্রথম কে কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন? রবার্ট হুক। উত্তর হবে রবার্ট হুক। করকে দিয়েছে বা কী বলা যাবে, প্রিন্টিং মিস্টেক হতেই পারে। তাহলে কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক। তারপরে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে 2023 ম্যাসকটের নাম কি? উজ্জ্বলা। তাহলে হবে উজ্জ্বলা। ম্যাসকটের নাম 2023 সালের ম্যাসকট উজ্জ্বলা। 2023 সালে ইউ উদান প্রকল্পের অধীনে কতটি নতুন RCS রুট চালু করা হয়েছে? 60টি রুট হবে। 60টি রুট চালু করা হয়েছিল 2023 সালে। এটা হবে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের দ্বারা চালু করা হয়। ওকে, তারপরে প্রশ্ন। 1952 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বিধান কি দিয়েছে? বিধান সদ দিয়েছে কেন? বিধানসভার মোট সদস্য সংখ্যা কত ছিল? 200। এটা হবে 238টি।
বিধানসভার সংখ্যা কত ছিল সেটা জিজ্ঞেস করছে, হবে 238টি। পরে প্রশ্ন চলে যাব, কোন হলিউড আইকন ইফি বা IFFI 2023 এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? মাইকেল ডগলাস পেয়েছিলেন এইবারে। খুব ইম্পর্ট্যান্ট, এটা স্টার মারতে পারেন। মাইকেল ডগলাস কোন হলিউড আইকন যদি বলে তাহলে মাইকেল ডগলাস ইফি 2023 সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপরে প্রশ্ন, নিচের কোন রাজ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ নন্দা দেবী অবস্থিত? নন্দা দেবী আছে, কোথায় আছে? উত্তরাখণ্ড। ইয়েস, আমাদের সুন্দর উত্তরাখণ্ডে আছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে একটা না একটা প্রশ্ন আসবেই, এটা মাথায় রাখবেন। প্রতিটা শিফটে একটা করে প্রশ্ন থাকবে বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে। বায়োস্ফিয়ার হটস্পট। 2023 সালের নভেম্বরে নিচের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছেন? গ্র্যান্ড সুইস কে জিতেছেন? দু 2023 সালে নভেম্বরে নিচের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছেন? গ্র্যান্ড সুইস, এটা আপনাদের কমেন্টে থাকলো, এটা আপনারা কমেন্ট করে জানাবেন গ্র্যান্ড সুইস কে জিতেছে 2023 সালে। আর 2023 সালে যেমন জানাবেন, 2023 জানাবেন, 2024 জানাবেন, 2025 রিসেন্টলি যিনি হয়েছেন তারও নাম জানাবেন। এটা আপনাদের কমেন্টে আমি জানবো, উত্তরটা নেব। ওকে, তারপরে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপ। ইয়েস, ব্যারেন দ্বীপ। লাস্ট অ্যান্ড অনলি ওয়ান প্রশ্ন, পাটাকুই ভূমি সীমান্ত নির্দেশ করে অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যে। পাটাকুই ভূমি সীমান্ত নির্দেশ করে অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যে। ঠিক আছে, আজকে সেট 1 শেষ হলো। কালকের মধ্যে পেয়ে যাবেন সেট 2 এর প্রশ্ন, সমস্ত প্রশ্ন। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে, আর কমেন্টে অবশ্যই প্রশ্নটা জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তা নাহলে কিন্তু কোনো কিছুই পাবেন না ভিডিও। সাবস্ক্রাইব করলে এই কদিনের জন্য খুব মনোযোগ দিয়ে পড়ুন NTPC পরীক্ষা।